This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH হারিয়ে যাওয়া মেয়েদের নিয়ে এই গানটা বেঁধেছিলেন গৌতম চট্টোপাধ্যায়। সেই গৌতম চট্টোপাধ্যায়, মহিনের ঘোড়াগুলি মনে পড়ছে। লেখা আর সুর দুটোই তো তার। গানটার নামটাও হয়তো তারই দেওয়া, সেই ফুলের দল। কোথাও গিয়ে এই গানটার ওপর পিট সিগারের কি কোনো প্রভাব ছিল? ওয়ারাজ অল দ্য লিটল চিলড্রেন গান, সেই সময়টার গানগুলো কোথায় গেল? সেই ফুলের দল, সেইটার প্রভাব কোথাও ছিল কিনা জানি না, কিন্তু বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে সেই মেয়েরা যারা হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না, তাদের কথা সেটা কি একটা চিরন্তন আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে কোনো একটা জায়গায়? দেখলেন তো কতগুলো মেয়ে, একজন দুজন হলে কথা হয়, কিন্তু একসঙ্গে 56 জন, এটাকে তো চোখ বুজে থাকা যায় না। এটা সত্যি কথা বলতে কি সাম্প্রতিককালের সব থেকে বড় খবর। আমাদের রাজ্যে একসঙ্গে 56 জন মেয়েকে এইভাবে যে নিয়ে যাওয়া হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কোন উদ্দেশ্যে? জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের ওই 56 জন মেয়ে একবার যদি যেতে পারত, কি হতো? হারিয়ে যেত। আর একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যেত না। এনজেপি স্টেশন থেকে ট্রেন যখন ছাড়বো করছে, তখনই রেল পুলিশের সন্দেহ হওয়ায় এ যাত্রা মেয়েগুলো বেঁচে গেছে। 56 জন, আমি বারবার বলছি, কারণ এই 56 সংখ্যাটা মনের মধ্যে না ধাক্কা দিয়ে যাচ্ছে। রেল পুলিশের কেন সন্দেহ হয়েছিল? কারণ এই মেয়েগুলোর কারোর কাছেই টিকিট ছিল না, শুধু প্রত্যেকের হাতে কেউ বা কারা কোচ আর বার্থ নম্বর লিখে দিয়েছিল, আর টিকিট অন্য কারোর কাছে। এটা দেখেই প্রাথমিক সন্দেহটা হয়। তারপরে একটু জিজ্ঞাসাবাদ করতেই জানা গেছিল যে দক্ষিণ ভারতে চাকরি দেওয়ার টোপ দেওয়া হয়েছে এদের, কিন্তু এদের তোলা হচ্ছে কোথায়? পাটনাগামী ট্রেন। আর তারপরেই আরও গভীরে ডুব দেন ওই রেল পুলিশের কর্তারা। বুঝতে পারেন ওই পাচারকারীদের খপ্পরে পড়েছে মেয়েগুলো। হয়তো প্রথমে বিহারে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর সেখান থেকে দক্ষিণ ভারত বা দেশের অন্য কোনো জায়গায় তাদের পাচার করে দেওয়া হবে। তারপর এরা সব ফুল হয়ে যাবে, অথবা এদের সব কিছু ভুল হয়ে যাবে, এদের আর খোঁজ পাওয়া যাবে না, হয়তো বরাবরের মতো হারিয়ে যাবে। এটা সন্দেহতেই তারা 56 জন মেয়ে আর তাদের সঙ্গে থাকা 2 পাচারকারীকে ওই ট্রেন থেকে নামিয়ে আনে। দেখুন, জলজ্যান্ত মানুষ যখন হারিয়ে যায় বা হারিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন তার পেছনে না রহস্য থাকেই। এই যে এতজন মেয়েকে দেখছেন, এদেরও হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, এর পেছনেও তো রহস্য ছিল। রহস্যটা কি? এই সংখ্যাটা দেখুন, 1 জন 2 জন এরকম তো কত হারিয়ে যায়। দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গার থেকে প্রতিনিয়ত তো কত মেয়ে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই একসঙ্গে 56 জনকে নিয়ে যাওয়ার সাহস কখন হয়? যখন ওই পাচারকারীরা নিশ্চিন্ত হয়ে যায় যে কেউ কিছু করতে পারবে না, যখন ওই পাচারকারীরা বারবার সাফল্য পায়, তখন তাদের মাথায় সাফল্যের ভূত চেপে যায়, অকুতভয় হয়ে যায় যে ঠিক আছে, বারবার তো করে ফেলেছি, এখন এটা খুব আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। আর সেই জন্যই তারা ভেবেছিল 56 জনকে একবারেই বড় দাও, ওই মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার, একসঙ্গে পুরো ভাণ্ডার নিয়ে চলে যাচ্ছিল। সত্যি কথা বলতে এইটাই রহস্য। এই রহস্যটার খোঁজ পাওয়া যাবে কি যাবে না জানি না। কে বা কারা কিভাবে এই পাচারকারীদের এতটা সাহস দিল,
এতটা বেপরোয়া হয়ে ওঠার রসদ এরা হাতের কাছে পেল কোত্থেকে, মনের ভেতরে এতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস এলো কোত্থেকে, এটাই রহস্য। ওই জন্যই বলছিলাম এরকম এরকম হারিয়ে যাওয়ার ঘটনাগুলোর পেছনে না রহস্য থাকে। আরও প্রমাণ আছে, হাতের কাছেই আছে। জলজ্যান্ত মানুষ যে চাইলে কর্পূরের মতো উবে যেতে পারে, সেটা তো প্রমাণ করে ছেড়েছেন ওই চন্দননগরের বসু পরিবারের রাশিয়ান বৌমা ভিক্টোরিয়া। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানিয়েছেন যে ভিক্টোরিয়া নাকি ইতিমধ্যেই দেশ ছেড়ে নেপাল আর আরব আমিরশাহী ঘুরে রাশিয়া চলে গেছে। অথচ ভিক্টোরিয়ার পালিয়ে যাওয়াটা আটকাতে আদালত লুকআউট নোটিশ জারি করতে বলেছিল রাশিয়ার দূতাবাস যেন ওই ভিক্টোরিয়াকে বিদেশ মন্ত্রকের হাতে তুলে দেয়। তারপরেও যদি ভিক্টোরিয়া রাশিয়ায় পালাতে পারেন দেশ ছেড়ে, তাহলে বুঝতে হবে তার উদ্দেশ্য সত্যিই ভালো ছিল না। ভিক্টোরিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তো ছিল, এদেশের সেনা সংক্রান্ত যাবতীয় তথ্য বিদেশে পাচারের চক্রান্তে ভিক্টোরিয়া জড়িত বলে সন্দেহ। কিন্তু এই সবই তো তদন্ত সাপেক্ষ। তিনি যে সত্যিই গুপ্তচর ছিলেন সেটা তো প্রমাণ সাপেক্ষ বিষয়। যতক্ষণ না সেটা প্রমাণ হচ্ছে ততক্ষণ ভিক্টোরিয়া আইনের চোখে নির্দোষ। কিন্তু তারপরও কেন পালালেন? এবার আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে ব্যাপারটা বিচার করুন। এমন একজন মানুষ যার বিরুদ্ধে শুধু সন্দেহ রয়েছে, কোনো প্রমাণ নেই, তাকে কিভাবে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত? মানে গোটা বিষয়টার মধ্যে রাজনীতি, কূটনীতি, বিদেশ নীতি এবং আরও অনেক কিছু জড়িয়ে গেছে। আমি শুধু একটা কথাই ভাবছি, গোটা বিষয়টার মধ্যে তাহলে একটা রহস্য রয়েছে। কিভাবে তিনি পালালেন সেটাই রহস্য। কে তাকে পালাতে সাহায্য করেছে সেটা আরও বড় রহস্য। এই একই প্রশ্ন তো ওই এনজেপির নিউ জলপাইগুড়ির স্টেশনে যে 56 জন মেয়েকে ওখানে উদ্ধার করা হলো, তাদের ক্ষেত্রেও রহস্য। কে বা কারা তাদের এইভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল? দেখলেন তো কীভাবে গিয়ে রহস্যগুলো কোথাও গিয়ে একটা আরেকটার হাত ধরাধরি করে চলে। সুপ্রিম কোর্টের অর্ডার দেশের বাইরে অ্যাপ্লিকেবল নয়, দেশের বাইরে অন্যান্য দেশের সিটিজেনের উপরে অ্যাপ্লিকেবল নয়। ভিক্টোরিয়ার বিরুদ্ধে ভারতবর্ষে কোনো ক্রিমিনাল কেসও নেই, সুতরাং সেক্ষেত্রে বন্দি প্রত্যর্পণের কোনো ব্যাপারও নেই। মাত্র যদি সদিচ্ছা বা সৎ প্রচেষ্টা, সদিচ্ছা ইত্যাদির উপরে এই ব্যাপারটাকে ছেড়ে দিতে হবে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যদি বলে বুঝিয়ে, রাশিয়ার অথরিটিসকে বলে বুঝিয়ে যদি তাদেরকে আনতে পারেন, বা অন্তত যদি বাচ্চাটাকে আনতে পারেন। চা বাগানে কেন পাচার চক্র সক্রিয়? কেন উত্তরবঙ্গ থেকে নাবালিকা মেয়েরা ভিন রাজ্যে পাচার হয়? এইসব প্রশ্ন করলে যেরকম ওই বন্ধ চা বাগানের কথা আসবে, কিন্তু সঙ্গে সঙ্গে তো রাজনীতির কথাও আসবে। আর তেমনই তো এই বাঙালির বাড়ির রাশিয়ান বৌমার অন্তর্ধান রহস্যেও ওই রাজনীতির কথাও আসবে। কারণ দুটো কারণ। প্রথমত, সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও যদি একজন পালিয়ে যেতে পারেন, যার বিরুদ্ধে লুকআউট নোটিশ আছে, যার পাসপোর্ট জমা রাখার কথা, সেই মানুষটা যদি পালিয়ে গিয়ে থাকেন, তাহলে তো প্রশ্ন উঠবেই। বেকায়দায় পড়লে এদেশ থেকে সোজা পথে পালাতে না পারলে ব্যাকা পথে তাহলে পালানো যায়। ভিক্টোরিয়ার মতো সন্দেহভাজন বিদেশি যদি ব্যাকা পথে পালাতে পারেন, তাহলে তার দায় কার? অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যেটা কোর্টকে জানিয়েছেন সেটা যদি সত্যি হয়, তা তো ভিক্টোরিয়া প্রথমে ভারত থেকে নেপালে গেছেন। কি করে গেলেন? প্রত্যেকটা জায়গাতেই তো নথিপত্র চেক টেক করার ব্যাপার থাকে। তাহলে তিনি সোজা পথে যাননি। যদি সোজা পথে গিয়ে থাকেন, তাহলে গাফিলতি ছিল, যাদের চেক করার কথা তারা চেক করেননি। আর যদি ব্যাকা পথে গিয়ে থাকেন, তাহলে এখনও প্রচুর আমাদের সীমান্তবর্তী এলাকায় ফাঁক ফোকর আছে, যেখানে একটা সাধারণ বাঙালি ঘরের মহিলা হোক রাশিয়ান, বাঙালি ঘরের বউ তো, তিনি ঠিক করলেন আর ব্যাকা পথে চলে যেতে পারলেন। কতটা ফাঁক ফোকর। এবার দেখুন, নেপাল থেকে আরব আমিরশাহী হয়ে রাশিয়া পৌঁছে গেছেন। এখানেই যাবতীয় প্রশ্ন। এত বড় একটা লম্বা সফর দিলেন, কোথাও না কোথাও তো চেক হওয়ার কথা।
কেন কারোর নজরে পড়লো না? সুপ্রিম কোর্ট রাশিয়ার দূতাবাসকে ব্যাপারে সমস্ত রকম সহযোগিতা করতে বলেছিল, কিন্তু তারপরেও যদি রাশিয়ার দূতাবাস থেকে ভিক্টোরিয়াকে পালাতে সাহায্য করা হয় তাহলে তো প্রশ্নটা অন্য। আপনারা ভাবছেন তো যে আরব আমিরশাহী হয়ে রাশিয়ায় চলে গেল, এটা তো মানে একবার নেপালে যখন পৌঁছে গেছিলো তারপর তো কিছু করার নেই ভারতের। ঠিক এখানেই তো রাশিয়ার দূতাবাসের জায়গাটা আসছে, তাদেরও তো সাহায্য করতে বলা হয়েছিল, করলো না। তাহলে তাদের সঙ্গে তো আমাদের বন্ধুত্বের সম্পর্ক, তাহলে বন্ধুত্বের আড়ালে রাশিয়ার উদ্দেশ্য কি খুব একটা মহৎ নয়? বা এই বন্ধুত্বটা কতটা সলিড? দেখুন, যতই দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে আস্থা বা ভরসার জায়গাটা তৈরি হোক, অপারেশন সিঁদুরের পর কিন্তু আমাদের দেশের এই সেনার পারফরমেন্স নিয়ে অনেক দেশেরই চোখ টাটাচ্ছে। আমাদের স্বদেশীয় যে অস্ত্রশস্ত্র সেগুলো নিয়েও অনেকেই বেশ চিন্তায় আছে। বন্ধু রাশিয়াও যে সেই পরশ্রীকাতরতায় ভুগছে না তার তো কোনো গ্যারান্টি নেই। আর দ্বিতীয়ত, রাশিয়া তো তবু আমাদের বন্ধু দেশের তালিকায় আছে। আমাদের আশেপাশে তো এমন অনেক দেশ রয়েছে যারা ঘোষিতভাবে ভারত বিরোধী। সেই দেশের নাগরিকরাও যদি এদেশে এসে এরকমভাবেই গুপ্তচরের কাজ করেন তাহলে আমরা কি করব? ইনফ্যাক্ট তাদের নাগরিকরা যে এদেশে এসে গুপ্তচরের কাজ করছেন না তার গ্যারান্টিটা কোথায়? দেখুন, রাশিয়ান ভিক্টোরিয়া যেরকম আন্তর্জাতিক সীমান্ত পার করে পালিয়েছেন, তেমনি তো পহেলগাঁওয়ের হত্যাকারীরাও তারাও তো এখনও ধরা পড়েননি। তাহলে তারাও কি একইভাবে এদেশের সীমানা নিরাপদে পেরিয়ে গেছে? এই প্রশ্নটা তো আর এড়ানো যাবে না। মানে নীরবে নিভৃতে সীমান্ত পার করে বহু মানুষ এদেশে এসছে, থাকছে, চলেও যাচ্ছে অনায়াসে। এই জন্যই তো ওই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সারা দেশে অনুপ্রবেশকারী খোঁজার কাজটা শুরু হয়েছে, কারণ বোঝা গেছে যে আমাদের এখানে ঢোকা বেরোনো পুরোটাই খুব অনায়াস। ফলে কেউ যে থেকে যাননি বা বিরাট সংখ্যাতে থেকে যাননি আপাতত, সেটা খোঁজার দরকার হয়ে পড়েছে। আর তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশ এসছে সমস্ত রাজ্যে। সেখানে তো রাজনৈতিক উপাদান প্রচুর পরিমাণে মজুদ, কারণ যেখানে অনুপ্রবেশের গন্ধ সেখানে রাজনীতি যে গন্ধ বিচার করবে সেটাই তো স্বাভাবিক। অনুপ্রবেশকারীর গায়ে যদি বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গার গন্ধ থাকে তাহলে তো বিজেপি নেতারা বলবেন ওই তৃণমূলের মতো দল যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তারাই ওই অনুপ্রবেশকারীদের এদেশে ঢুকতে থাকতে সাহায্য করছে এবং ভোটের স্বার্থে ব্যবহার করছে। ঠিক যেরকম বিহারের ক্ষেত্রে হচ্ছে, সেখানেও তো এই মুহূর্তে সার চলছে। এবার এই সার মানে বিশেষভাবে ওই ভোটার তালিকা যাচাই করা, সোজা বাংলা এটাই হচ্ছে স্যারের মর্মার্থ আর কি। এখানের তারপরে হবে নির্বাচন কমিশনের একটা প্রসেস, তো একটা নির্দেশ, তো সেটা এক জায়গায় পালিত হবে একরকমভাবে, আরেক জায়গায় হবে না তা তো নয়। বিহারের পর বাংলায় ভোট, সুতরাং এরপর বাংলাতেই আসবে গোটা ব্যাপারটা, কিন্তু দুটো জায়গায় পার্থক্য একটা। এখানে অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে করে বিজেপি, বিহারে তারা অভিযোগটা করছে আরজেডির মতো বিরোধী দলের বিরুদ্ধে। মানে এখানে বিরোধী দল অভিযোগ করছে আর বিহারে অভিযোগটা বিরোধী দলের বিরুদ্ধে। ভাগের মা গঙ্গা পায় না, আর ভোট ভাগাভাগির রাজনীতিতে ভোটাররা কি কুল কিনারা পায় না? বিহারে নির্বাচন কমিশনের সমীক্ষা শুরু হতেই বিতর্ক তারা করেছে। অভিযোগ উঠেছে বিজেপি বিহার দখলে রাখতে কমিশনকে ব্যবহার করছে। মহারাষ্ট্র বা হরিয়ানার ক্ষেত্রে যেমন ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল, বিহারেও তেমন অভিযোগ উঠছে। लोगों में कंफ्यूजन है और किस तरीके से चुनाव आयोग का पूरा प्रोसेस जो है, कितनी गड़बड़ियां हो रही है। बिना वोटर के ही जो बीएलओ जो है फॉर्म साइन करके अंगूठा लगा के अपलोड कर रहे हैं। 11 ऐसे डॉक्यूमेंट्स हैं जो गरीबों के पास नहीं, जो प्रवासी बिहारी हैं जो बाहर काम करने के लिए, चाहे छोटे अवधि के लिए या बड़े अवधि के लिए गए हुए हैं, वो कैसे वोटर बनेंगे? भारत कोई धर्मशाला नहीं है, वही वोट देगा जो भारत का नागरिक है और अपने क्षेत्र में रहता है। तो ये देखने का काम वो कर रहे हैं। তেজস্বী তেজ দেখাচ্ছেন, শুধু কথাই নয়, বিহার বিধানসভাতেও তুলকালাম বাঁধিয়েছেন। ভোটার সমীক্ষা নিয়ে আরজেডির প্রতিবাদে বিহার বিধানসভায় টেবিল চেয়ার উল্টেছে।
মার্শালরা পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়েছেন। তেমনই সংসদের বাইরে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধী সাংসদরা। বিহারে ভোটার সমীক্ষায় ৭৩ লক্ষ নাম নিয়ে সংশয়। ২৯ লক্ষের মতো ভোটার সমীক্ষায় অংশ নেননি। ৪৪ লক্ষ ভোটারকে সমীক্ষক দল খুঁজেই পায়নি। সুপ্রিম কোর্ট ভোটার সমীক্ষায় বাধা দেয়নি, বলেছিল ভোটাররা নিজেদের বৈধতা প্রমাণ করতে আধার, ভোটার বা রেশন কার্ড ব্যবহার করতে পারে কিনা সেটা ভেবে দেখুক কমিশন। কমিশন আদালতের পরামর্শ মানা সম্ভব নয় বলে জানিয়েছে। বৈধ ভোটার হিসেবে নিজেদের প্রমাণ করতে বার্থ সার্টিফিকেটের মতো নির্দিষ্ট নথিপত্রেই যে তাঁরা আস্থা পান সে কথা আদালতকে জানিয়েছেন কমিশনের কর্তারা। এখানেই হাতে চাঁদ পাচ্ছে বাংলার বিজেপি। মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। তাহলে এবার চিন্তা করে দেখুন, বিহারের ভোটার সমীক্ষার কাজ শেষ হতে আর 7 দিন বাকি। উল্টো দিক থেকে ধরলে যে ৭৩ লক্ষ ভোটারের মধ্যে অনেককেই অনুপ্রবেশকারী বলে সন্দেহ করা হচ্ছে, তাদের বৈধ হিসেবে নিজেদের প্রমাণ করার জন্য আর 1 সপ্তাহ সময় রয়েছে। তারপর নামগুলো ভোটার তালিকার থেকে জাস্ট বাদ চলে যাবে। এরা বরাবরের মতোই ভোটার তালিকায় নিখোঁজ হয়ে যাবেন। এবার দেখুন, এরা তো যে স্বেচ্ছায় নিখোঁজ হতে চাইছেন না এরম গ্যারান্টিও দেওয়া যাবে না। কেউ কখন স্বেচ্ছায় নিখোঁজ হতে চান ওই ভিক্টোরিয়ার মতো, যদি কিছু লুকোনোর থাকে। এই ৭৩ লক্ষেরই বিশাল কিছু লুকোনোর আছে হয়তো বলছি না, কিন্তু এদের কিছু না কিছু যে লুকোনোর নেই এটাও কি গ্যারান্টি দিয়ে বলা যাবে? এবার যে জিনিসগুলো লুকানোর সেগুলোর কতগুলো আমাদের দেশের স্বার্থের পরিপন্থী সেটাই হচ্ছে আসল কথা। সংখ্যাটা যদি বড় হয় তাহলে তো ওই ফেলুদার মতো বলতে হবে, নিশ্চিন্ত তো আর থাকা যাচ্ছে না রে তোপসে। আর শুভেন্দু অধিকারীর কথা শুনে তো মনে হচ্ছে তিনি নিশ্চিত। বিহারে যখন হয়েছে তখন এ রাজ্যেও একবার সমীক্ষার কাজ শুরু হলে বহু ভোটার নিখোঁজ হয়ে যাবে। মানে এত সংখ্যক নিখোঁজ হয়ে যাবেন যে তাদের ভোটে জেতার কাজটাই অনেক সহজ হয়ে যাবে। কিন্তু সেই কবের থেকে বসে বসে খাতা পেন্সিল নিয়ে অঙ্ক কষে যাচ্ছেন। আমাদের যা হিন্দু ভোটার রয়েছে তার সঙ্গে আরও 5% হিন্দু ভোটার যোগ করতে হবে, ব্যাস ক্ষমতার অদল বদল হয়ে যাবে। অথবা আমাদের যা হিন্দু ভোটার আছে সেটা যদি আমরা ধরে রাখতে পারি এবং তৃণমূলের যে মুসলিম ভোট ব্যাংক আছে তার মধ্যে যদি ভাঙন ধরাতে পারি তাহলেও কাজটা সহজ হয়ে যেতে পারে। মানে যোগ বিয়োগ আঁক কাটা যাকে বলে না, সেটাই কেটে চলেছে। এবার সেই জায়গায় তাকে একটা বাড়তি ফর্মুলা তার হাতে এসে পড়েছে এই সারকে কেন্দ্র করে, ভোটার তালিকার সমীক্ষা। বিরোধী দল নেতা পরিষ্কার বলছেন যে রাজ্যের ভোটার তালিকা থেকে নাকি অনুপ্রবেশকারীদের বাদ দিতে পারলেই রাজ্যে পালাবদল ঘটে যাবে। অঙ্ক, তার অঙ্কে তিনি এটা পেয়েছেন হয়তো। কিন্তু বিরোধী দল নেতার কথা শুনে একটা কথা মনে হচ্ছে, না বললেই নয়। এই ভোটার লিস্টে বেনজল বাদ পড়লেই যদি শাসকের বিদায় ঘণ্টি বাজে, তাহলে এই যে বিহারে এত মানুষের নাম কাটা যেতে বসেছে সেই সব ভোটারের নাম বাদ পড়লে কাদের অসুবিধা হবে? বিহারে তো বিজেপির সরকার। লোকসভা ভোটেও তো বিহারে বিজেপি 12টা আসন জিতেছে, আর জোটসঙ্গী ওই জেডিইউ আর এলজেপিকে ধরলে বিহারে এনডিএর আসন সংখ্যা 29। আজ যাদের নাম বাদ যাচ্ছে, গত বছর লোকসভা ভোটে তো তারাও ভোট দিয়েছিলেন, তাদের ভোট টোট ধরেই তো সব এই 29টা আসন। তাদের নাম বাদ গেলে কত হবে? শুভেন্দু অধিকারী যেরকম কনফিডেন্টলি বলছেন যে এ রাজ্যে যাদের নাম বাদ যাবে তারা সবাই অনুপ্রবেশকারী এবং তারা সবাই তৃণমূল কংগ্রেসের ভোটার, অঙ্কটা কি অতই সরল? তার থেকেও বড় কথা, বিহারের বিজেপি নেতারা কি অতটা কনফিডেন্স দেখাতে পারছেন? ভাবগতিক দেখে তো মনে হচ্ছে না। বিধানসভা ভোটের মাস 4 আগে এইভাবে ভোটারদের মনে যদি নাম থাকা বা না থাকা নিয়ে সংশয় তৈরি হয় এবং বেছে বেছে ভোটারদের বাদ দেওয়ার প্রচারের একটা যদি অভিমুখ তৈরি হয়ে যায়, তাহলে তো তারা মুশকিলে পড়তে পারে। মানে ক্ষতিটা যে বিজেপিরই হতে পারে, কারণ তারাই শাসক দল, সেটা তো ইতিমধ্যেই বিহার বিজেপির তরফে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। আর ঠিক এই জায়গাটাতে কি মনে হচ্ছে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস।
বিজেপি যত বলছে এ রাজ্যে ওই নিবিড় ভোটার সমীক্ষা শুরু হবে, আর সমীক্ষাটা শুরু হলে বাংলাদেশি আর রোহিঙ্গাদের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হবে, ততই তৃণমূল ওই বাদ পড়া এই শব্দ দুটোকে ধরে নিয়েছে। ওখানটাই একটা সংশয় আছে তো, বাদ পড়া কার নাম, কে, এই সম্ভাবনাগুলো তারা হাওয়ায় ভাসিয়ে দিতে শুরু করেছে, যাতে সমস্ত ভোটারের মনে এই সংশয়টা ঢুকে যেতে শুরু করে। বাদ পড়বে, আমার নাম থাকবে, আমি কেন, এই যত মনের মধ্যে এই সংশয়গুলো তৈরি হবে ততই মানুষের মনে কিন্তু একটা উচাটন হবে, এবং যত উচাটন ততই ভোটের বাক্সে ফয়দা, ততই মুখ্যমন্ত্রী বলবেন যে বাংলা আর বাঙালির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্ত যেখানে ওই যার মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, তেমনই নাকি এই নির্বাচন কমিশনও এই চক্রান্তের একটা পার্ট, এবং সব কিছুই নাকি হচ্ছে বিজেপিকে সুবিধা করে দিতে। এই প্রচারটা যত বেশি গতি পাবে ততই কিন্তু বিজেপির জন্য অধোগতির একটা সম্ভাবনা তৈরি হবে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। 2025 21 জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি রুখতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো, দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই আসল জায়গাটা ধরে নিয়েছেন, শুনলেন তো, নাম কাটনে নেই দেঙ্গে, নাম কাটতে দেবো না। বিজেপি যত বলবে বাংলাদেশি আর রোহিঙ্গাদের নাম কাটা হবে, তত এরা বলবেন নাম কাটতে দেবো না। কার নাম বলবেন না। শুনতে শুনতেই বললাম সবার মনের মধ্যে ওই জায়গাটাই ধাক্কা মারবে, কার নাম, কার নাম, সংশয়। এবার খেয়াল করে দেখুন 1993 21 জুলাই সেদিন কিসের দাবিতে আন্দোলন ছিল? সচিত্র ভোটার কার্ডের দাবিতে সেই আন্দোলনটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনেই পুলিশের বিরুদ্ধে লাঠি আর গুলি চালানোর অভিযোগ, 13 জনের মৃত্যু, যাদের স্মরণে প্রত্যেক বছর শহীদ সমাবেশের আয়োজন হচ্ছে, এই এত বছর ধরে হয়ে চলেছে। ইতিহাসের কি আশ্চর্য বৃত্তীয় গতি দেখুন, বৃত্তাকারে চলে, ঘুরতে ঘুরতে আসে, আর স্পাইরাল মুভমেন্ট থাকে, একটু এগিয়ে যায় কিন্তু সেই জায়গাতেই আসে। এবছর সেই 21 মঞ্চ থেকেই ফের একবার ভোটার তালিকা নিয়ে আন্দোলনের ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থক্য একটাই, 93 বামেরা ভুয়ো ভোটারের জোরে ভোটে জিতেছে, তাদের আটকাতে কমিশনকে ভোটার কার্ড চালু করতে হবে, এই দাবিতে আন্দোলন হয়েছিল। আর এই 2025 তখন বিজেপি বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিজেপি বিরোধী, তারা অবশ্য এই একই অভিযোগ করছে যে ভুয়ো ভোটারের জোরে তৃণমূল ক্ষমতায় আসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু তার সেই বিরোধী ভূমিকাটা সেটা ধরে রেখেছেন শাসক হয়েও, এবং এবারও এই 2025 তার নিশানায় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অসৎ সঙ্গে পড়েই নাকি বৈধ ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন। দাবিটা এক, যারা যোগ্য তাদের কোনোভাবে বাদ দেওয়ার চক্রান্ত চলছে, অর্থাৎ কোনো একটা এই ভোটার সংক্রান্ত চক্রান্তের জোরে ক্ষমতায় আসতে চাইছে কেউ। তখন বামেরা ভুয়ো ভোটারের জোরে ক্ষমতায় আছে এটা বলতেন, এখন বলছেন ভোটারদের, মানে ন্যায্য বৈধ ভোটারদের বাদ দিয়ে ক্ষমতায় আনার চক্রান্ত চলছে। এবং পুরোটাতেই অভিমুখ অভিযোগের একই দিকে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনকে আক্রমণের লক্ষ্য বানালেন কোথা থেকে? সেই 21 জুলাইয়ের মঞ্চ থেকে। যে 21 জুলাই, এর আগে 93 21 জুলাইয়ের ওই আন্দোলনকে কেন্দ্র করে প্রত্যেক বছর পালিত হচ্ছে শহীদ দিবস উপলক্ষে। কি অদ্ভুত সমাপতন না ইতিহাসের। বৃত্ত কমপ্লিট হচ্ছে কি জানি না, কিন্তু এটা ঘটনা যে এই বৃত্তটা, রাজনৈতিক বৃত্তটা তো
বেশ একটা ইনক্লুসিভ, যখন বৃত্ত কমপ্লিট হয় তার মধ্যে অনেক কিছু ঢুকে পড়ে, এবং এই বৃত্তটা মানে আঁকাই হয় বা কমপ্লিট করাই হয় ক্ষমতায় থাকার জন্য। এই ক্ষমতায় মানে ভোটে জিতে আসা, তার জন্য এটা যদি একটা অস্ত্র হয়, একদম গোড়াতে আঘাত করাটা যদি অস্ত্র হয় নির্বাচন কমিশনকে এবং ভোটার লিস্টকে, মানে গোটা ব্যাপারটা তো নিজেদের সুবিধের জন্য। তখনও সচিত্র ভোটার কার্ড সেটা করতে বলা হয়েছিল তৃণমূলের সুবিধের জন্য, দাবি তো সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। আর এবার যে এই ভুয়ো ভোটারের নাম করে বৈধ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে, সেই অভিযোগটাও তুলছেন নিজেদের সুবিধা হবে এইটা ভেবেই, নালে তুলতেন না। সুতরাং এটা একটা রাস্তা। এটা মানে এখনও মুখ্যমন্ত্রী যে প্রয়োজন মাফিক বিরোধী নেত্রীর ভূমিকাতে চলে যেতে পারেন, সেই পুরনো ভূমিকা, এবং এটা শিওর শট সাকসেস, এই ভূমিকায় তিনি কখনো ব্যর্থ হননি, সেই চেনা ভূমিকায় তিনি নিয়ে নিয়েছেন। কিন্তু প্রশাসনিক ভূমিকা সেটাকেও তো অস্বীকার করা যাবে না, কারণ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার সরকারে আসবেন, এটা নিশ্চিত করার জন্য তো তার প্রশাসনিক দক্ষতা বা প্রশাসনিক যে লোকজনের চাহিদা পূরণ করা, সেটারও বার্তাটা যাওয়া দরকার। দিয়েছেন আজ প্রশাসনিক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকারের ধাঁচে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। গ্রামের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য সরকারি আধিকারিকরা পৌঁছে যাবেন সাধারণ মানুষের কাছে। বুথ কেন্দ্রিক ক্যাম্প করে মানুষের সমস্যা শুনবেন ওই সরকারি আধিকারিকরা, আর পরে সেই সমস্যা বিচার করে সমাধানের চেষ্টা হবে। এর জন্য কিন্তু অর্থ বরাদ্দ করেছে সরকার, মোট 8,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, টাস্কফোর্স গড়া হয়েছে। এবার এই বড় অঙ্কটা শুনে কিছু ভাববেন না বা বোঝার চেষ্টা করবেন। ছোট করে বলি, আপনাদের বোঝার সুবিধা হবে। আপনার আমার মতো সাধারণ মানুষ এই 8,000 কোটি শুনলে কার পেছনে কটা 8টা বুঝি, তারপরে 1000টাও আলাদা করে বুঝি, কিন্তু ওই পুরোটা মিলে যখন তারপরে একটা কোটি জুড়ে দেওয়া হয়, কার পিঠে কটা শূন্য পুরো গুলিয়ে যায়, ও ভেবে লাভ নেই। সোজা বাংলায় বলি শুনুন, সেটাও একটু বড় সড়ো, তাও খানিকটা আয়ত্তের মধ্যে। বুথ প্রতি নাকি 10 লাখ টাকা করে বরাদ্দ হয়েছে। এবার সেই টাকাটা খরচ করবেন কে? কারা সেই খরচ করার দিক নির্দেশ করবেন? স্থানীয় মানুষজন। তারা যেটা চাইছেন সেইটাই হবে। বলা হচ্ছে স্থানীয় মানুষ, আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখানে স্থানীয় মানুষ কারা? যারা এই ধরনের টাকা পয়সা খরচের ব্যাপারটা মনিটর করতে পারেন বা গাইড করতে পারেন। নিঃসন্দেহে তৃণমূলের ওই বুথ স্তরের নেতৃত্ব। তার মানে সাধারণ মানুষকে তাদের যে প্রয়োজনগুলো, যেগুলো তারা সরকারি আধিকারিকদের বলে করাবেন, সেই বক্তব্যগুলো কার মাধ্যমে তারা পেশ করবেন? তৃণমূলের স্থানীয় নেতারা। সুতরাং সরাসরি তৃণমূলই যে এলাকায় উন্নয়নের জন্য, মানুষজনের চাহিদা পূরণের জন্য খরচ করছে, সেই বার্তাটা তারা ভোটের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারলেন। এতে ভোটারদের মন গলবে না, কি যে বলেন। এরকম সব কিছুই তো হাতে গরম হলে বেশ ভালো বোঝা যায়। আর তারপর যেটা তৃণমূল নেতারা বলছেন, গোটা দেশে এই ধরনের উদ্যোগ নাকি এই প্রথম। এই রকম প্রথম বিষয়গুলো তৃণমূলের জন্য দারুণ কাজ করে। ঠিক যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার, গোটা দেশে এই রকম ব্যবস্থা প্রথম। কন্যাশ্রী, এই ধরনের ব্যবস্থা দেশের মধ্যে প্রথম। প্রত্যেকটা কাজ করে গেছে। তাহলে একদিকে ভোটারের স্বার্থে বিজেপি আর কমিশনের বিরুদ্ধে রণংদেয়ী ভূমিকা, আর অন্যদিকে ভোটের আগে জনদরদি সরকারের ভূমিকা। দুটো ভূমিকাতেই দল এবং সরকারকে একই সঙ্গে দ্বিমুখী ফলা হিসেবে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার সূচনা 21-এর মঞ্চ থেকে হলেও আপাতত সেটা যে চলমান থাকবে এই ভোট পর্যন্ত, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর কথাবার্তায় বেশ বোঝা যাচ্ছে। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে, আমাদের পাড়া আমাদের সমাধান। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, ওই ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন। পুনঃ যেন জন্মি চণ্ডী নিনাদিলা রোষে। রাবণের সমরসজ্জার এই বর্ণনা দিয়েছিলেন
মাইকেল মধুসূদন দত্ত ফের একবার যেন চণ্ডী, সেই যখন তিনি চণ্ডী মূর্তি ধারণ করছিলেন যে চিৎকার দিয়েছিলেন সেই রকম। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচন কমিশন অভিযানের ডাক দিয়েছেন, তখনই এই মেঘনাদ বধ কাব্যের লাইনটা মনে পড়ল। এই অভিযানের জন্য এর থেকে ভালো মঞ্চ তো হতেই পারে না। 9-এর দশকে এরকমই শুনেছিলাম আমরা, মনে আছে? ওই টিএন শেষার আর জ্যোতি বসুর টুকটাক সংঘাত। বাংলা আবার সেই কমিশনের সামনে বাধা হয়ে দাঁড়ায় কিনা সেটা তো এবার খতিয়ে দেখতে হবে। তবে তৃণমূল নিজেদের প্রচারের লাইনটা পেয়ে গেছে, এটা বেশ বুঝতে পারছি। নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের এই প্রচারের সমূহ সম্ভাবনা, কারণ 2021-এ সিএ নিয়ে এই প্রচারিত হয়েছিল মুসলিমদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে। এই একই প্রচার দ্বিতীয়বার করার সুযোগ যদি নির্বাচন কমিশন দেয়, তার সদ্ব্যবহার না করাটাই নির্বুদ্ধিতা। নির্বাচন কি নাগরিকত্ব ছিনিয়ে নিতে পারে? আদৌ পারে না। তবে কে ভোটার আর কে ভোটার নন সেটা নির্বাচন কমিশন নির্দিষ্ট করে দিতে পারে। সাংবিধানিক সংস্থা। ভোট কিভাবে পরিচালনা করা হবে তা স্থির করার পূর্ণ স্বাধীনতা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। কিছু ধূসর জায়গা অবশ্যই রয়েছে, নাহলে আর ওই কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হয় কেন? যাদের নাম ওই ভোটার তালিকার থেকে বাদ যাবে তাদের কি হবে? তারা কি করবেন? তারা তো শুধু ভোট দিতে পারবেন না, লক্ষ্মীর ভাণ্ডার বা আর যা যা সাহায্য টাহায্য পান সরকারি সব কিন্তু পাবেন। তবে এত ভোটটাই তো আসল না, এত কিছু দেওয়া সেগুলো তো ভোটের লক্ষ্যে। এটা একটা রাজনৈতিক দলগুলোর সমস্যা। আর ভোটারদের সমস্যা কি? ভোটার তালিকায় নাম থাকাটা নাগরিকত্বের একটা বড় প্রমাণ। অবশ্য ওই সাদ রাডি, নিউটন দাস, ওই যারা একদম বোনাফাইড বাংলাদেশি বা এরকম বহু বাংলাদেশির নাম যে ভোটার তালিকায় ছিল বা আছে সেটা তো বোঝা যাচ্ছে। তাই প্রশ্ন তোলার জায়গাও রয়েছে। বিজেপির দাবি বাংলার ভোটার তালিকায় বাংলাদেশি ঢুকে রয়েছে, যে দাবি একসময় মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। কাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধী দলনেতার নাম না করে চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী বিশ্বে যদি 10 লক্ষ রোহিঙ্গা থাকে, তাহলে বাংলায় 17 লক্ষ রোহিঙ্গাটা এলো কোত্থেকে? এর জবাব বিজেপি দিয়েছে। তার মানে রোহিঙ্গা ইস্যুটাও আলোচনায় রয়ে গেল কিন্তু। আর তা নিয়ে এই রাজ্যের মূল রাজনৈতিক চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য রইল। ভোটের সময় দেখবেন এগুলো কত বড় আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? जब 2014 में बांग्लादेश के डिटेंशन कैंप में वहां पर 16 लाख रोहिंगा थे, तो आज का डेट में अगर वहां पर आप लोग जाएंगे तो देखेंगे 2 लाख से ज्यादा नहीं। আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। রোহিঙ্গা নয়, রোহিঙ্গার সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী, আর সেটা মিলে কয়েক কোটি। इंडो बांग्लादेश बॉर्डर क्रॉस करके ये जो 450 किलोमीटर अनफेस्ड एरिया है वहां से इंडिया में आए हैं। বাংলাদেশ থেকে বার্মার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে, তাদের নাম হচ্ছে রোহিঙ্গা। 2017 সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন। আর এই মমতা ব্যানার্জি পার্লামেন্টে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করতে রে ভাই, বাংলার মুখ্যমন্ত্রী ছাড়া বলতে পারবে, আমরা তো কথা বলিনি। বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। যাদের ভোটে মমতা ব্যানার্জি জেতেন তাই তাদের উপরে হাত পড়লে উনি রাস্তায় নামেন। এবার কিন্তু মোদি দুবার পশ্চিমবঙ্গ ঘোরা হয়ে গেল, বুয়া ভাতিজা কথা মোদি মুখে উচ্চারণ করেনি। আর এটা ধীরে ধীরে বাড়বে, সবাই এখানে ধীরে ধীরে চলে আসবে। এই 50-60 লক্ষ বা 1 কোটি লোক যদি ভারতবর্ষের থেকে বাংলাদেশিরা বিতাড়িত হয়ে পশ্চিমবাংলায় ডেরা নেয়, তাহলে এখানকার বাঙালিরা কোথায় যাবেন? খুন, ধর্ষণ, লুটপাট যা শুরু হয়ে যাবে, আমরা তো থাকতেই পারবো না। দেখুন, একটা ব্যাপার খুব পরিষ্কার বুঝতে পারছি, 21শে জুলাইয়ের মঞ্চে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ খুলতে হয়, তাহলে ধরে নিতে হবে যে বিজেপির ওই রোহিঙ্গা প্রচার কয়েকজনের হলেও মানুষের মনে দাগ কেটেছে। পাল্টা প্রচারে তাই জন্য নেমেছে তৃণমূল। এবার নেতারা যা বলার বলছেন, কিন্তু আসল লড়াইটা লড়ছেন 2021-এর ম্যাচ উইনার, ম্যান অফ দ্য ম্যাচ সামিরুল ইসলাম। তিনি সেই নো ভোট টু বিজেপি প্রচার করেছিলেন। এখন
বাংলাভাষী মানেই বাংলাদেশি নন বলে প্রচার করছেন। সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি পরিযায়ীদের হাহাকার তুলে ধরছেন। দেখুন, বিজেপি এ সমস্ত নিয়ে প্রথমে চুপ করেছিল, কিন্তু সুইটি বেবি আর সোনালি বিবি নামে দুই মহিলার ভিডিও প্রকাশ হতেই সামিরুলকে আক্রমণ করেছে বিজেপি। তারা হাতে তথ্যপত্র নিয়ে একদম দাবি করে বসেছে যে ওই দুই মহিলা বাংলাদেশি। এটা দিল্লি হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে, ওই দুই মহিলাও স্বীকার করে নিয়েছেন। কিন্তু সামিরুল তাদের নিয়ে লড়ে যাচ্ছেন, মানে সামিরুল বাংলাদেশিদের বাঁচাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। আর সামিরুলের পাল্টা দাবি, ভারতীয় বৈধ নাগরিকদের বাংলাদেশি তকমা দিয়ে ওই ফেরত পাঠানো হচ্ছে। 2021-এ নো ভোট টু বিজেপি প্রচার করেছিলেন সামিরুল ইসলাম। পুরস্কার স্বরূপ তাঁকে রাজ্যসভার সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর আগে সামিরুল ইসলাম নতুন দায়িত্বে। তিনি ভিন রাজ্যে নিগৃহীত বাঙালিদের সপক্ষে সোশ্যাল মিডিয়ায় সরব। কখনো হিন্দু পরিবারের ভিডিও প্রকাশ করছেন, কখনো মুসলিম পরিবারের হয়রানির অভিযোগ সামনে আনছেন। সম্প্রতি সুইটি বিবি নামে এক মহিলার ভিডিও প্রকাশ করেছিলেন। এই ভিডিওটি পোস্ট করার পরেই সামিরুলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, সামিরুল বাংলাদেশিদের আড়াল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। সোনালী খাতুন ও সুইটি বিবির হয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন সামিরুল ইসলামের স্ত্রী শবনম সুলতানা। কিন্তু দিল্লি পুলিশের রিপোর্ট দেখেই সোনালী ও সুইটিকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। এমনকি অভিযুক্তরা নিজেরাও দিল্লি পুলিশের কাছে স্বীকার করেছে তারা বাংলাদেশি। তা সত্ত্বেও পাইকার গ্রাম পঞ্চায়েত দুজনকে নাগরিকত্বের শংসাপত্র দিয়েছে। সুইটি বিবির সন্তানের জন্মের 5 বছর পর বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের জনপ্রতিনিধি তলে তলে বাংলাদেশিদের সঙ্গে হাত মিলিয়ে চলছেন। সামিরুল প্রকাশ্যে জবাব দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে ট্যাগ করে উত্তর লিখেছেন। পাল্টা নথিপত্র পেশ করে সামিরুলের দাবি, যাদের হয়ে তিনি লড়ছেন তারা ভারতেরই বৈধ নাগরিক। সামিরুল বাবু যেটা করেছেন সেটা হচ্ছে তথ্য গোপন। এর থেকে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মতন যেভাবে কাঠের মধ্যে উই পোকা লাগলে ভেতর থেকে হচ্ছে কাঠটা নষ্ট হয়ে যায়, এই পশ্চিমবঙ্গকেও ঠিক একইভাবে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা জন্মসূত্রে হিন্দু, জন্মসূত্রে মুসলিম, তাদের প্রত্যেকের ক্ষতি করছে। দেখুন, বিজেপির বিরুদ্ধে লড়াই তৃণমূলে কিন্তু সামিরুল ইসলামের উচ্চতাটা বাড়িয়ে দেবে, এটা বুঝতে পেরে গেছে। প্রত্যেকবার এই ফাইনাল ম্যাচের আগেই তো জাত খেলোয়াড় জ্বলে ওঠেন, তাই না? তো এককালে যারা বহু ফাইনাল জিতিয়েছেন সেই কিংবদন্তি খেলোয়াড়দের কি হয়? দেখুন, যা হবার তাই হয়। কখনো কখনো তারা স্বাভাবিক নিয়মেই অবসর নেন, অথবা কখনো তারা অবসরের রাস্তা মানে তাদের দেখিয়ে দেওয়া হয়। ধর্মতলায় 21শে জুলাই সহমঞ্চে যেমন অনুব্রতকে দেখা গেল না, মঞ্চের আশেপাশের এলাকাতেও দেখা গেল না। বীরভূমে তৃণমূলের কোর কমিটির সব সদস্য কিন্তু ওই সভাস্থলে ছিলেন না শুধু দুজন, অনুব্রত মণ্ডল আর তার ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষ। অথচ তার আগের দিনই দেখুন ওই ধর্মতলার সভাস্থলে অনুব্রত মণ্ডল হাজির হয়ে গেছিলেন, সঙ্গে ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব। দুজনে হাতও মিলিয়েছিলেন, কিন্তু দড়ি পেরোতে পারে ওখানে আটকে দেওয়া হয়েছিল। কসবা ল কলেজের কীর্তিবান ওই মনোজিৎ মিশ্র, মনে আছে তো নামটা? না, মানুষের স্মৃতি তো খুব, যাই হোক। তো সেই মনোজিৎ মিশ্রের কেলেঙ্কারিতেই তো অশোক দেবের নাম উঠেছিল। আর অনুব্রত মণ্ডল তাকে নিয়ে তো কথা বলতে যাওয়া বাতুলতা, তিনি স্বনামধন্য। কিন্তু 21শে জুলাইয়ের সভাস্থল দুজন ধন্য করতে পারলেন। বিধায়ক পরেশ পাল গেছিলেন, গলায় কার্ডও ছিল, কিন্তু সভা শুরুর আগে তড়িঘড়ি চলে গেলেন, বললেন বাড়িতে ফোন ফেলে এসছেন। মানে সভার থেকে ফোন, যাই হোক, ডাকটা কোথা থেকে এসেছিল বা ফোনে কোনো নির্দেশ এসেছিল কিনা হবে হয়তো। জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন না, খেয়াল করে দেখুন, তিনি শিয়ালদায় ক্যাম্প সামলাচ্ছিলেন, কিন্তু সেটার দূরত্বটা একবার খেয়াল করে দেখুন ওই সভাস্থল থেকে। তার মানে শীর্ষ নেতৃত্বের উপস্থিতির মধ্যেই বেশ কয়েকজন কিংবদন্তি নেতা তারা আবার অনুপস্থিত রইলেন। কারণ ওরা থাকে ওধারে, এটা বলা যাবে কি? অনুব্রত মণ্ডলকে কি খরচের খাতায় ফেলে দিল তৃণমূল কংগ্রেস? 20শে জুলাইয়ের এই ছবিটা কি কেষ্টমণ্ডলের ভবিষ্যৎ দেখিয়ে দিল? আর 5 জন হেভিওয়েট নেতার মতো অনুব্রতও রবিবার বিকেলে ধর্মতলায় পৌঁছে গিয়েছিলেন। মঞ্চের পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এগোন অনুব্রত, কিন্তু নিরাপত্তারক্ষীরা দরজা খোলেননি, শুধু চেয়ার বরাদ্দ হয়।
সোমবারও 21-এর মঞ্চে দেখা যায়নি অনুব্রতকে। বীরভূমের কোর কমিটির নেতারা থাকলেও ছিলেন না কেষ্ট, মঞ্চে ছিলেন না অনুব্রত ঘনিষ্ঠ কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষও। তবে কি দাগ থাকায় অনুব্রতর সামনে নো এন্ট্রি বোর্ড ঝোলালো তৃণমূল? কিসের দাগ? আমি অনুব্রত মণ্ডল বলছি। বোলপুরের আইসির মা ও স্ত্রী তুলে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। পুলিশি ব্যবস্থা না হলেও নারীর সম্মান প্রশ্নে কি অনুব্রতে করা অবস্থান তৃণমূলের? কাজের বেলায় কাজই, কাজ পুরোলে কিষেনজি, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। নাম আরও একজনের। নো এন্ট্রির তালিকায় কি বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পালও পড়ছেন? সোমবার 1টা নাগাদ সদল বলে মঞ্চের দিকে এগোন পরেশ। একটু পরেই ফিরে আসেন পরেশের যুক্তি, প্রতিটি কার্ড রয়েছে, কার সত্য ঢুকলেন না কেন? দিল না? না 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 না, আমার টেলিফোনটা রেখে এসেছি। হ্যাঁ, বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের চার্জশিটে নাম রয়েছে পরেশের। 12ই আগস্ট হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। দাগ থাকায় কি বিধায়ককে দূরেই রাখলো তৃণমূল? আমাকে নিয়ে প্রশ্ন করুন, আমি আমারটা বলবো, অন্য কারো জবাব আমি দেবো না। মানুষ জেনেছে অনুব্রত মণ্ডল আর পরেশ পালের কথা, এরকম লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে, আরো নেতারা রয়েছে, তাদেরগুলো তো মানুষ জানতেই পারেনি, তাহলে কেউই ঢুকতে পারতো না। তার মানে समझदारों के लिए इशारा ही काफ़ी होता है। কার কাছে যে কি ইশারা গেল তারা বুঝলেন কিনা সেটাও বড় প্রশ্ন। দেখুন, একটা অন্য জিনিস মনে পড়ছে, এরকম তো চারপাশে খেলাধুলো চলছে না, খেলা আবার খেলা হবে, স্লোগানটা শোনা গেছে 21 তারিখে, তারপর থেকেই খেলার বেশ কিছু জিনিস মনে পড়ে যাচ্ছে, মিলও পাচ্ছি। যেরকম 87 রিডেন টেস্টে গাভাস্কার না খেলায় অরুণলালের কপালে শিখে ছিঁড়েছিল, মনে পড়ছে আপনাদের? ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের বিরুদ্ধে একদম বুক চিতিয়ে লড়ে কেরিয়ার বেস্ট একদম 93 রান করেছিলেন, বিরাট ব্যাপার। কিন্তু পরের টেস্টে গাভাস্কার ফেরায় অরুণলালকে সরে দাঁড়াতে হয়। কি অদ্ভুত ব্যাপার না? এই খড়গপুরের বিধায়ক হিরণ, তিনি কি অরুণলালের করুণ কাহিনীটা জানেন? মানে তার মনেও তো এখন নির্বাচনী ক্ষেত্র ওই একইভাবে হাতছাড়া হওয়ার ভয় কাজ করছে বলেই মনে হচ্ছে। খেয়াল করে দেখুন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই তো বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ আবার প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছেন। খড়গপুরের ওই গিরি ময়দানে কাল নিজের মতো করে শহীদ দিবস পালন করেছেন। এবার দিলীপকে যদি পছন্দের খড়গপুর আসনে ফের প্রার্থী করা হয়, মানে এরকম একটা জল্পনা টল্পনা রয়েছে আর কি, কিন্তু তাহলে যদি সত্যি সে জল্পনা যদি বাস্তব হতে হয়, তাহলে তো কাঁচি চালাতে হবে। কাঁচি চলবে কার ওপর? হিরণের। এবার তার কথা এমনিতে কিন্তু কারোর মাথাতেই ছিল না, কিন্তু আজ এই যাবতীয় সন্দেহ, যাবতীয় সম্ভাবনা সবার মাথায় ঢুকে পড়ল কেন জানেন? একটা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সোশ্যাল মিডিয়া পোস্টটা হিরণই করেছে, এবং হিরণ এই সোশ্যাল মিডিয়া পোস্টটা করে যেন জানান দিয়েছেন যে খড়গপুরের বিধায়ক তিনি, এবং সঙ্গে ফিরিস্তি দিয়েছেন যে কীভাবে গত 4 বছর ধরে নিঃস্বার্থ জনসেবা করে যাচ্ছেন। দেখুন, একজন বিধায়ক তিনি এরকমভাবে পোস্ট করে, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, তাতে তিনি তার এলাকার ভোটারদের, মানে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষদের, এই সামনে বিধানসভা নির্বাচন, তার আগে জানাবেন যে আমি কি কাজ করেছি, এটাই তো স্বাভাবিক। কিন্তু হিরণের পোস্টার ওই টাইমিং দেখে মনে হচ্ছে কি জানেন তো, সেটা ওই এলাকার মানুষজনের জন্য কম, দলের শীর্ষ নেতৃত্বের জন্য অনেক বেশি। আসলে কি জানেন, ওই রূপলী পর্দার জগৎ থেকে এসে বেশ কয়েক বছর রাজনীতিতে কাটিয়ে ফেললেন তো হিরণ, নিশ্চয়ই বুঝে গেছেন রাজনীতিতে পারফরমেন্সই সবসময় শেষ কথা বলে না, আর তার ভয়টাও কি সেই কারণে। আমি গত 4 বছর ধরে খড়গপুরের জন্য কি কাজ করেছি সেগুলো শীঘ্রই আপনাদের সবাইকে জানাবো, বিস্তারিতভাবে আপনারা সব জানতে পারবেন। এবং আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবাইকে দিয়েছি, শুধুমাত্র খড়গপুরের মানুষরা আপনারা মেসেজ করবেন, এবং সেই মেসেজেতে আপনি আপনার নাম, কোন ওয়ার্ড এবং আপনার সমস্যা বা পরামর্শের কথা লিখে পাঠাবেন। আমি বা আমার টিম আমরা সর্বান্তভাবে চেষ্টা করব যে আপনার সমস্যার সমাধান করার। ভালো কথা, মানুষের সেবা করতে লোকে না বলবে। দল কি চায়, দল আমাকে যা বলেছে এটা আমি করেছি। আমি চাই না দলের কাছে কিছু, দল আমার কাছে কিছু চায় না, আমার দেওয়ার কিছু নেই। 2026-এ কি খড়গপুরে আপনি পাঠ করতে চান? এরকম তোমরা যদি বলো চেষ্টা করবো। দিলীপ ঘোষ হলে ভালো হয়, হিরণকে দিয়ে কি হবে? ওই দিলীপ ঘোষ যা বললো, দিলীপ ঘোষ হলে আমার দিলীপ ঘোষ আসা ভালো, কেননা নতুন লোককে দিলে কাজ হবে। दिलीप घोष क्या दादा चाहिए? दिलीप घोष सबसे मिलता है, सबसे खबर लेता है। दिलीप का जिंदाबाद।
দিলীপ ঘোষ। আমি কিন্তু কোনো রেলের বাংলো দখল করে নেই। 2016-তে দিলীপবাবু বিধায়ক হচ্ছেন, তিনিও কিন্তু রেলের বাংলোতেই তবে থেকে আছেন। 10 বছর ধরে উনি রেলের বাংলোতেই আছেন। গোটা পশ্চিমবাংলার মানুষ 26-এর নির্বাচনে তার রুটি রুজির লড়াই দেখতে চাইবেন। সেটা না হিরণ করেছেন, না দিলীপবাবু করেছেন, না মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আবার দেখুন, হিরণের সঙ্গে আরেক অভিনেতা দেবের কিছু অমিলও রয়েছে। এমনিতে তিনি সুপারস্টার, কিন্তু তারপরে তিনি অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র, পরপর 3 বার ঘাটাল থেকে সাংসদ হয়েছেন। কিন্তু দেবের মতো সুপারস্টারকে পেয়েও আবার ঘাটালের দুর্দশায় ভেসে যাওয়ার ছবিটা বদলায়নি, যার ফলে তাকে ভালো ছেলে বললেও নিষ্কর্মা বলে একটু কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। কার চাপে রাজনীতি করছেন দেব, কেন বারবার ঘাটালের মানুষকে ধোঁকা দিচ্ছেন, এই সমস্ত প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। কারণ তিনি জানেন কি, একটাই ব্যাপার, ফেললে কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। দেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন এই বিতর্কে তিনি কোনো মন্তব্য করবেন না। ভালো কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে? আমার ছেলে সে কোনো কাজে নেই, কার চাপে সে রাজনীতি করছে, কেন বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে, ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে। এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে, টিএমসি লোকেরাই করেছে কনস্পিরেসি। ওনার প্রথম কাজ হলো ইডিকে গিয়ে বলা যায় ইডি যেন কেসটা তুলে নেয়, এবং ভারতীয় জনতা পার্টিকে বলা যে তাহলে লোকসভায় কেন আমরা লড়লাম, যদি একজন নিষ্পাপ মানুষ হয় তাহলে তার বিরুদ্ধে লড়াই উচিত হয়নি তাহলে। এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো, প্রোডাকশন বন্ধ করে দেবো। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি যে তোমার কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে, মাথা নিচু করে না। ওই চোরেদের কাছে মাথা মতো করো না, দম থাকে বেরিয়ে আসো। কেশপুরে লুট হয়েছে, পিংলায় একটা পোর্শনে লুট হয়েছে, ঘাটাল দাসপুরের অনেকেই তো ওনাকে ভোট দিয়েছেন, অন্যায় ভাষার লোকরাও ভোট দিয়েছেন। এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কিয়দংশ হচ্ছে সত্যিকারের রাজনীতির সাথে যুক্ত থাকেন, বাদ বাকিরা পার্লামেন্ট হোক, অ্যাসেম্বলি হোক, তারা সেখানে জানো না, এমনকি জনগণকে পরিষেবাও দেন না। কে কত বড় অভিনেতা সেটা তো মানুষ বিচার করবেন, আমাদের তার কথা বলার ব্যাপার নেই। কিন্তু সাংসদ হিসেবে তিনি পাশ করবেন তবে, যবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। এই যন্ত্রণার সময় সাংসদকে পাওয়া না গেলে তার দিকে সাধারণ মানুষ আঙুল তুলবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। দিলীপবাবুকে আমি শুধু এইটুকুই বলবো যে আপনার দলে বহু লোক যারা পরে ঢুকেছে তারা সবাই মিলে আপনাকে কোণঠাসা করেছে। আপনি আগে আপনার দলের অবস্থা, দলের নিজের অবস্থা, আপনি ওইগুলো নিয়ে মাথা ঘামান। তো দেব, তৃণমূল, বাংলা রাজনীতি, এগুলো অনেক বড় ব্যাপার। দেখুন, একটা সার কথা ওই বললাম, বুঝে গেছি। ওই ফেললে কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। দিলীপ ঘোষ একটা কথা ফেলে দিয়েছেন হাটের মাঝখানে, এবার সেই কথা যে বিভিন্ন মুখে ছুটে গিয়ে কার কার গায়ে লাগছে, কার কার গায়ে বাজছে, সেটা তার নিজের দলের কতজন, অন্য দলের কে, সেটা তো এখন আপনারা বুঝতেই পারছেন। মোদ্দা কথা, বিতর্ক জমে গেছে। কিন্তু দিলীপ ঘোষও কি কোনো বার্তা পাননি? ওই যে মাঝে মধ্যে যে লোকজনকে বলা হয় না যে তোমার দ্বারা হচ্ছে না, এবার একটু তুমি সরো, এই বার্তা তো বিভিন্নভাবে বিভিন্ন লোককে দেওয়া হয়। ওই যেরকম ধরুন গায়করা বেসুরো গাইলে বা ঠিক জমছে না, লোকজন হাততালি দিয়ে বুঝিয়ে দেন এবার আপনি মানে নেমে যান, স্টেজ ছাড়ুন। দিলীপ ঘোষকেও কি ওই প্রধানমন্ত্রীর সভায় ঘেঁষতে না দিয়ে তেমনই করে বার্তা দেওয়া হয়েছিল? মানে তারপরে গেলেন তিনি দিল্লিতে, সেখানে জেপি নাড্ডার সাথে তার কথা হলো, সেই বার্তা কি সেখানেও তিনি পেয়েছেন? আর সেই বার্তা পেয়েই কি দিলীপ ঘোষও খড়গপুরে মরিয়া হয়ে উঠেছেন? মানে তাকে যেটুকুনি শুনেছি, জেপি নাড্ডা বলে দিয়েছেন আপাতত মন দিয়ে কাজটা করো, আমরা বাকিটা দেখছি, তুমি তোমার কাজ করে নাও, কাজ করে দেখাও আগে। সে কাজ করে দেখানোরই কি মরিয়া চেষ্টা শুরু করেছেন দিলীপ ঘোষ। আর সেই চেষ্টা দেখে হিরণও কি পাল্টা মরিয়া হয়ে উঠলেন? আচ্ছা, একটা কথা বলুন তো, তাহলে এই যে 21শে মঞ্চের ধারে কাছে ওই অতজন ডাকসাইটে নেতা, অনুব্রত, মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, পরেশ পাল, মানে অনেককে যে দেখা গেল না, সেটাও কি ওই একই রকম ইঙ্গিত? এক ইঙ্গিতে কত কিছু হচ্ছে, বুঝলেন তো? তাই বিনা ইঙ্গিতে যে এমনি কিছু হয় না, এটা একদম পরিষ্কার। বলে মানে শরীরও যেমন ধরুন আমরা বলি আচমকা হার্ট অ্যাটাক হলো, কিন্তু ডাক্তাররা বলেন শরীর নাকি বেশ কিছুদিন আগের থেকে একটা সিগন্যাল দিতে থাকে, সে সিগন্যালটা ধরাটা খুব জরুরি। সেইটা এখন কিন্তু ওই ইঙ্গিত আর কি, ইঙ্গিতটা থাকে। তার মানে
এটা না রাজনীতির ক্ষেত্রেও খাটে, জানেন তো। এই যেমন কদিন আগেও আমাদের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান, তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বলেছিলেন বিরোধীরা যতই রিজাইন করে চেঁচাক, তিনি 2027-এর আগে রেজিগনেশন দিচ্ছেন না। তার মানে তার পদত্যাগ করার আলোচনাটা যে শুরু হয়েছে, তখনই কি তার ইঙ্গিত দিতে চেয়েছিলেন তিনি? I will retire at the right time. August 2027. দেখুন, ধনকর সাহেব যখন এটা বলছিলেন, হতেই পারে তখন তিনি আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন, হয়তো তখন তিনি স্বপ্নেও ভাবেননি এমন পরিস্থিতি আসবে যে তাকে পদত্যাগ করতে হবে, অথবা তাকে পদত্যাগ করতে বাধ্য করানো হবে, এই আলোচনাটা উঠে আসবে। দেখুন কি হয়েছে সেটা কেউ জানে না, সোজা সাপটা ব্যাপার। ধনকর সাহেব জানিয়েছেন যে তিনি অসুস্থ। এবার শরীর খারাপ তো সত্যি বলে কয়ে আসে না, এটা তো ঠিক। তাহলে শরীর খারাপ হয়েছে, তিনি পদত্যাগ করেছেন, এটাও ঠিক কথা হতে পারে। আবার ওই যে বললাম, শরীর কিছু ইঙ্গিত দেয়। আর বড়রা সেই ছোটোবেলায় বলতেন না, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। ফলে রাজনীতির লোকজন, তাদের ক্ষেত্রেও তো, তারা যতই হোক মানুষ তো বটে, তাদের ক্ষেত্রেও এটা খাটে। রাজনীতির লোকজন দেখবেন যতই অসুস্থ হন, দেশের কাজ ঠিক চালিয়ে যান। মানে এতদিন ধরে তো সেরকমই দেখে এসেছি। ধনকর কি ব্যতিক্রম? দেখুন, অধিবেশনের মাঝে সারাদিন কাজ করেছেন, রাজ্যসভার চেয়ারম্যানের পদে ইস্তফা দিলেন দিনের শেষে। এটা কিন্তু ভারতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। যাই বলুন, নজিরবিহীন এই পরিস্থিতির কারণটা কি? শুধুই শরীর খারাপ? তাহলে পরের প্রশ্নটায় আসি, হাসপাতালে ভর্তি হলেন না কেন? গত মার্চ মাসে অসুস্থ হয়ে হাসপাতালে গেছিলেন, তখন ইস্তফা দেননি। আর এবার ইস্তফা দিলেন কিন্তু হাসপাতালে গেলেন না। বুঝতে পারছেন, অঙ্কটা মিলেও মিলছে না। কিন্তু আরেকটা জিনিস মিলে গেছে, সেটা হলো বাংলা। ভাবছেন তো এর মধ্যে বাংলা যোগটা কীভাবে খুঁজে পেলাম? বলছি। ধরুন, এটা তো পরিষ্কার, আপনারা জানেন যে বাংলারই রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর। প্রচারের আলোয় উঠে আসেন বাংলার রাজ্যপাল হিসেবেই। তৃণমূল সরকারের সঙ্গে একদম বেনজির সংঘাতে জড়িয়েছিলেন। সকালবেলা উঠে এ পাশ থেকে বার্তা, ও পাশ থেকে বার্তা, আঘাত প্রত্যাঘাত লেগেই ছিল। অনেকের মতে সেই সংঘাতের কারণেই এই উপরাষ্ট্রপতি পদের পুরস্কারটা তিনি পেয়েছিলেন। তাতেও একটা টুইস্ট আছে। তাই কি ওই রেজিগনেশনের সময় বাংলাকে ধরে রাখলেন ধনকর? খেয়াল করে দেখুন তো, তিনি কবে ইস্তফা দিলেন? 21শে জুলাই। আর কবে দায়িত্ব পেয়েছিলেন, মানে দায়িত্ব পাওয়াটা নিশ্চিত হয়ে গেছিল? ঠিক 2 বছর আগে, এই 21শে জুলাইতেই। তৃণমূল নেত্রী সেদিন ঘোষণা করেছিলেন যে ওই 2022-এর 21শে জুলাইতে তৃণমূল নেত্রী বলেছিলেন উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে এনডিএ প্রার্থী জগদীপ ধনকরকে তারা ভোট দেবেন না, এবং বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকেও ভোট দেবেন না। তারা ভোটদান থেকে বিরত থাকবেন। ধনকরের জয়টা কিন্তু সেখানে নিশ্চিত হয়ে গেছিল। ভোটে জিততে বিন্দুমাত্র অস্বস্তি হয়নি, অসুবিধা হয়নি। এটা মাথায় রেখেই কি 21শে জুলাই এই দিনটাকে বাঁচা হলো? মানে কৃতজ্ঞতা ফেরানো হলো নাকি কোনো বার্তা? দেখুন, বার্তা তো বিভিন্নভাবে আসে। বাংলার রাজনীতিতেও একটা বার্তা পেলাম আজকে আমরা। উপরাষ্ট্রপতির ইস্তফায় বাম কংগ্রেস যখন অল আউট অ্যাটাকে, তখন দেখুন তৃণমূল কীরকম সংযমী। এটাও কিন্তু বেনজির যে ধনকরের নাম শুনলেই তৃণমূল একটা সময় তেলে বেগুনে জ্বলে উঠত। যে ধনকরকে ব্যক্তি আক্রমণেও পিছপা হননি ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই তাকে মিমিক্রি করে, তাকে অঙ্গভঙ্গি দেখিয়ে তিনি সেই সংসদ ভবনের বাইরে সবাইকে মজা দিচ্ছেন, আর রাহুল গান্ধী সেটা ভিডিও করছেন। এ ছবিও তো আমরা দেখেছি। সেই তৃণমূলই ইস্তফার পর কেন্দ্রের দিকে তীর ছুড়ল, ব্যক্তি ধনকরকে ছাড় দিল। ব্যাপারটা কিন্তু কাল্টিভেট করতে হচ্ছে। এই ব্যাপারটা ওনার ব্যক্তিগত কারণে উনি দেখিয়েছেন, ওনার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। ভেতরে কি আছে না আছে সেটা আমি বলতে পারবো না। I don't have any comments about it because let us see the things. Let us watch. He is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay. মাসের পর থেকে অসুস্থ ছিলেন, এটাও ঘটনা। উনি সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র ভগবানের কাছে। তবে আরেকটা নিউজ এখন দেখছি, সাইড লাইন করার জন্য রাজনাথ সিংকেও ভাইস প্রেসিডেন্ট করতে পারে নরেন্দ্র মোদী। এটাও আবার শুনলাম যে নীতিশ কুমার যাতে চিফ মিনিস্টার না হয় তার জন্য করতে পারে। কেন পদত্যাগ করতে হলো?
কারণ বিচার ব্যবস্থার সঙ্গে পাঙ্গা নিচ্ছিল খামোখা। এদিন থেকে তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন, এটাকে বলে মোর লয়াল দ্যান দ্য কিং। তিনি অনেক বেশি আরএসএস, অনেক বেশি বিজেপি, এটা প্রমাণ করার জন্য অনেক বাড়তি কথা বলেছিলেন, যতটা আরএসএস বিজেপি এখন বলেনি, ধাপে ধাপে বলবে, ভবিষ্যতে বলবে। ধনখড় সাহেব বিচারকদের ব্যাপারে, বিচার ব্যবস্থার প্রতি তার যে ক্ষোভ প্রকাশ করছিল, নানা আছিলাই বিচার ব্যবস্থাকে তিনি কটাক্ষ করছিলেন, সেটা গণতন্ত্রপ্রেমী কোনো মানুষের কাছে তো কাম্য হতে পারে না। আজ প্যারীচাঁদ মিত্রের জন্মদিন। বাংলার নবজাগরণের অন্যতম চরিত্র ছিলেন প্যারীচাঁদ। টেকচাঁদ ছদ্মনামে লিখতেন। 1858 সালে প্যারীচাঁদের একটা উপন্যাস প্রকাশিত হয়েছিল। অনেকের মতে এটাই বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। উপন্যাসটার নাম কি জানেন? আলালের ঘরের দুলাল। বাংলা ভাষার অমূল্য এই সম্পদের ইংরেজি অনুবাদ হয়েছিল। ইংরেজিতে নাম ছিল দ্য স্পয়েলড চাইল্ড। এবার বিরোধীরা এতদিন বলছিল যে ধনখড় সাহেব বিজেপির আলালের ঘরের দুলাল, আর বিরোধীদের অভিযোগ উপরাষ্ট্রপতি হিসেবে এমন পক্ষপাত এর আগে কেউ করেননি। এমনকি রাজ্যসভার ওই চেয়ারম্যানের পদে বসে কখনো কখনো আরএসএসকে সমর্থন, কখনো বিচার ব্যবস্থাকে আক্রমণ, সব যা যা করেছেন সব নাকি বেনজির। গ্রিন সিগন্যাল পেয়ে নাকি ধনখড়ের গাড়ি দিব্যি ছুটছিল। তাহলে আচমকা কী হলো? গাড়ি দুরন্ত গতিতে ছুটলে ব্রেকে পা রাখা উচিত, নইলে দুর্ঘটনার চান্স থাকে। তাই কি হলো? শোনা যাচ্ছে যে গতকাল বিরোধীরা একটা প্রস্তাব জমা দেয়। প্রস্তাবটা কি ছিল? যে বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের দাবি। এবার এই একই বিষয়ে একটা প্রস্তাব সরকার পক্ষেরও নাকি জমা দেওয়ার কথা ছিল, কিন্তু মুশকিল হচ্ছে কি, ধনখড় সাহেবের চালিয়ে খেলা স্বভাব, আর সেই স্বভাবেই নাকি তিনি ওই প্রস্তাবটা গ্রহণ করে নেন। একবারই এগুলো করেছিলেন আর কি, আর সেটা উচ্চকক্ষের ওই সেক্রেটারি জেনারেলকে পাঠিয়েও দেন, এমনকি পদক্ষেপ করারও নির্দেশ দেন। এখানেই গণ্ডগোল। বিরোধীদের নোটিশকে মান্যতা দেওয়ায় সব ক্ষীর বিরোধীরা খেয়ে নিয়েছে। বিচার ব্যবস্থায় দুর্নীতি বিরোধী ইস্যু গোটাটাই হাতছাড়া হয়ে গেছে কেন্দ্রের। মানে চালিয়ে খেলতে গিয়ে বিরোধীদের হাতে কি ম্যাচ তুলে দিয়েছিলেন ধনখড়? শোনা যাচ্ছে যে কাল বিজনেস অ্যাডভাইসারি কমিটির দুটো বৈঠক ছিল। প্রথম বৈঠকে জেপি নাড্ডা, কিরেন রিজিজুরা ছিলেন, কিন্তু পরের বৈঠকে দুজনেই অনুপস্থিত। আর তখনই নাকি খেলা শুরু। আর তার থেকেই কি এই তার রেজিগনেশন নিয়ে, রেজিগনেশনটা নর্মাল না ফোর্সড, এই যাবতীয় জল্পনা সূত্রপাত, সেখান থেকেই কি হলো? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH